92.8 FM। করোনায় করণীয়। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM এ। আজ 30 জুন মঙ্গলবার, ঘড়িতে সময় রাত 10:30। করোনাকালীন এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত বিষয়ক প্রতিদিনের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশ এর যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আসিফ আহমেদ কবির, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি, MBBS MS অর্থোপেডিক ফেলোশিপ হ্যান্ড। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার কথা লিখুন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, করোনায় করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের দেশে আমরা জানি বয়স্ক কিংবা মধ্যবয়সী মানুষদের খুবই কমন একটি সমস্যা হচ্ছে হাঁটুতে ব্যথা। এই সমস্যাটি কেন হয়, এর কারণ সম্পর্কে জানতে চাচ্ছি। জি, আপনি ঠিকই বলেছেন। আমাদের বাংলাদেশে বয়স্ক এবং মধ্যবয়সী মানুষের সব থেকে কমন প্রবলেম যে হাঁটুতে ব্যথা। তো এটা হয় যে বয়সজনিত কারণে আমাদের কমন ডিজেনারেটিভ চেঞ্জ হয় হাঁটুতে। এই চেঞ্জটা সারা শরীরেই হয়, কিন্তু হাঁটুর উপর যেহেতু আমরা ছোটবেলা থেকেই জন্মের পর থেকেই হাঁটছি, হাঁটুর উপর যে চাপ পড়ছে, এই চাপ পড়তে 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 এই হাঁটুতে বয়সজনিত কারণে বয়সকালে এসে একটা বাতের তৈরি হয়। তো এটা একটা স্বাভাবিক বাত। এই ব্যথা প্রায় প্রত্যেক মানুষেরই হবে যদি উনি ওই বয়সটা পান। তো যেটা হচ্ছে কি যে এটাকে কারো যদি এরকম ব্যথা থাকে, তার একটা বড় সমস্যা হয়ে গেছে এরকম মনে না করতে আমি পরামর্শ দিচ্ছি। আর আমি বলতে চাচ্ছি, এখন যেহেতু সারা পৃথিবীতে করোনার ক্রাইসিস চলছে, তো এরকম হাঁটুর ব্যথা হলে পরে যাতে আমাদের বাবা মারা, মা বোনরা, যাতে বয়স্ক এবং মাঝ বয়সী মানুষেরা, দাদা দাদি, এনারা যাতে ঘর থেকে বের না হন। এনারা ঘর থেকে বের না হয়ে কিছু কমন প্র্যাকটিস করলে এই ব্যথাটা অনেকটাই প্রশমন করা সম্ভব। যেমন যে একটা তো হচ্ছে যে আমাদের ডায়েটারি অ্যাডভাইস, যে আমাদের কি কি খাওয়ার দরকার আছে। আমরা বয়স্ক মানুষরা, মাঝবয়সী মানুষরা এমনিতেই তাদের বয়সজনিত কারণে যে হাড় নরম হয়ে যায়, বিশেষ করে মা বোনদের অস্টিওপোরোসিস হয় তাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো তার জন্য হাড়গুলো এবং জয়েন্ট গুলো অনেক ক্ষয়প্রাপ্ত হয়। এটা কমন জিনিস। তো এছাড়াও বয়স্ক দাদাদের, নানাদের এবং বাবাদের যেটা হয় যে হাড়গুলো নরম হয়ে যায়, কারণ আমরা সেরকম ডায়েটারি ফুড খাই না এবং সেরকম নর্মাল যে লাইফ চালাতে হয় সেটা আমরা চালাতে পারি না। তো যার জন্য যেটা হয় কি যে আমাদের এই বাত, হাঁটুতে ব্যথা, যেটাকে বলে অস্টিও আর্থ্রাইটিস, এইটা হয় কমনলি। তো এই সময়টা, এই করোনাকালীন সময়, এই অস্টিও আর্থ্রাইটিস থেকে বেঁচে থাকার জন্য কিছু কিছু নিয়ম আমি পরে বলে দিচ্ছি। তার আগে বলি যে ডায়েটারি অ্যাডভাইসটা কি করতে হবে। সেটা হচ্ছে যে এই মানুষগুলো অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটিন খেতে হবে, আমরা যেটা খাই না। যেমন প্রত্যেকদিন একটা করে ডিম খেতে হবে। করোনাকালীন সময় আমাদের শরীরে প্রোটিনের খুব দরকার আছে আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য। তো এছাড়াও আমাদের হাড়কে মজবুত করার জন্য, এবং ক্যালসিয়াম খেতে হবে। এবং যেটা হয়েছে যে আমাদের একটু নর্মাল এক্সারসাইজ করতে হবে, নর্মাল হাঁটাহাঁটি করতে হবে, এবং সানলাইটেও যেতে হবে। আর এই যে হাঁটুতে ব্যথা, যেটাকে বলি আমরা অস্টিও আর্থ্রাইটিস, সেটা হচ্ছে যে আমি বলেছি আগেই যে এটা একটা ডিজেনারেটিভ প্রসেস। এটা বয়সকালে প্রায় প্রত্যেক মানুষেরই হবে। এবং এটাতে কি হবে যে হাড়টা একটু ক্ষয়ে যায়, ন্যাচারালি জয়েন্টের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে, সেটা জয়েন্টের হাড়গুলো নরম হয়ে যায়, ক্যালসিয়াম কমে যায় এবং
কার্টিলেজটা ড্যামেজ হয়ে যায়, যে কার্টিলেজ যে জয়েন্টের মধ্যে যে সাদা কুরকুরে হাড় যেটাকে আমরা বলি, এটা ড্যামেজ হয়ে যায় ধীরে ধীরে, এবং জয়েন্টের মধ্যে যে ফ্লুইডটা হয় সেই ফ্লুইডেও শুকিয়ে যেতে থাকে, যার জন্য এই অস্টিও আর্থ্রাইটিসটা তৈরি হয়। তো এইটা থেকে মুক্তি পাবার উপায়, যেটা অ্যাকচুয়ালি আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি যে কেমন করে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে, যেটা আমাদের দর্শকদের জন্য দরকার বেশি, সেটা হচ্ছে যে এই যাদের হাঁটুতে ব্যথা, যে মানে অস্টিও আর্থ্রাইটিস যাদের আছে, তারা কখনো হাঁটু ভাঁজ করে মাটিতে বসা যাবে না। হাঁটু ভাঁজ করে মাটিতে বসা যাবে না। এখন হাঁটু ভাঁজ করে আমরা মেঝেতে বসে আরাম করে থাকি, এটা করা যাবে না। আমরা মেঝেতে একটা পাপোশ বিছিয়ে তার উপরে খাওয়া দাওয়া করি, এটা করা যাবে না। আমাদের ডাইনিং টেবিল বা চেয়ার টেবিলে বসে খেতে হবে। বিছানায় আমরা হাঁটু মুড়িয়ে হাঁটু ভাঁজ করে আসন করে বসি, এভাবে বসা যাবে না। আমরা পাটাকে সোজা করে বিছানার উপর বসতে হবে, বা বিছানার পাশ দিয়ে পাকে ঝুলিয়ে বসতে হবে। আমাদের রেগুলার একটা নির্দিষ্ট পরিমাণ হাঁটা, প্লেন ল্যান্ডে সমতল জায়গায় হাঁটতে হবে, আমরা যাতে সিঁড়ি দিয়ে। আর হচ্ছে যে হাঁটুর ব্যথা হলে একটা নির্দিষ্ট ব্যায়াম করতে হয়, এটাকে বলে কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ। এখন এই এক্সারসাইজটা কেউ চাইলে সহজেই নেটে সার্চ দিয়ে কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং এক্সারসাইজ এটা দেখে নিতে পারেন, তাহলে সেভাবে ব্যায়াম করতে পারেন তারা, বা আপনার পার্শ্ববর্তী কোনো ডাক্তারকে যে এটা বললে এটা দেখিয়ে দিতে পারবে, স্পেশালি অর্থোপেডিক্স এর ডাক্তার। তো আমি বলতে চাচ্ছি, করোনাকালীন সময় ঘরের বাইরে না যেয়ে আপনি আমার মাধ্যমেই জেনে নেন আপনারা যে কিভাবে ভালো থাকা যায়, এই ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো যেই নিয়মগুলো বললাম এগুলো যদি আমরা পালন করি, এর সাথে যদি ব্যথা থাকে তাহলে হাঁটুর চারপাশ দিয়ে হালকা কুসুম গরম সেক আমরা দিতে পারি, দৈনিক 3 বেলা অথবা পারলে 4 বেলা, অন্তত 3 বেলা দেওয়া যায়। তো হাঁটুর চারপাশ দিয়ে হালকা কুসুম গরম সেক, যে হাঁটুতে ব্যথা সেই হাঁটুতে, অথবা 2 হাঁটুতে ব্যথা হলে 2 হাঁটুতেই। আর প্রত্যেক দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত 20 মিনিট সূর্যের আলোতে থাকলে শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি স্বল্পতা কমে, বিশেষভাবে। এই জন্য প্রত্যেক দিন দুপুরের পর্যন্ত সময়টায়, সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টার মধ্যে 20 মিনিট অন্তত সূর্যের মধ্যে থাকাটা ভালো। এটা বারান্দা হতে পারে বা ছাদে হতে পারে। আমি বলছি না যে রাস্তায় যেয়ে দাঁড়িয়ে থাকতে হবে, করোনাকালীন সময় ঘরের বাইরে না যাওয়াটাই, কম যাওয়াটাই ভালো। আর আমি প্রায় সবকিছুই মোটামুটি বলে ফেললাম। এছাড়া আর কোনো প্রশ্ন আছে আপনার এ ব্যাপারে? স্যার, আমরা হাঁটুর ব্যথা সম্পর্কে যথেষ্ট জেনেছি আপনার কাছ থেকে, কিন্তু আমাদের আরো একটা কমন সমস্যা আছে, বিশেষ করে আমাদের মধ্যবয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয়, পুরুষদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে কোমরে ব্যথা বা লোয়ার ব্যাক পেইন। সেটা কেন হয় এবং সেটা থেকে পরিত্রাণের উপায় যদি আপনি একটু বলতেন। জি, আপনি খুব সুন্দর বলেছেন এবং আপনি ঠিক কথা বলেছেন। আমাদের বাংলাদেশে ব্যথা নিয়ে আনুমানিক 80% রোগীরই এই সমস্যা, হয় হাঁটুতে ব্যথা অথবা কোমরে ব্যথা। এবং এই কোমরে ব্যথাটাও এটাও মাঝ বয়স এবং বয়স্ক লোকদের বেশি হয়, এটা মা বোনদের তো বেশি হয়। একটু আগে আমি বলেছি যে আফটার 45 বছরের পরে মেনোপজের জন্য বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর হাড়গুলো খুব দ্রুত শুকিয়ে যেতে থাকে, বা হাড়ের ডেন্সিটি ঘনত্ব কমে যায়, শরীরে ক্যালসিয়াম লেভেলটা কমে যায়, এবং পুরুষদেরও এটা হয় বয়সকালে। তো এটার জন্য যেটা হয় কি, যে শরীরের সমস্ত হাড়ের পাশাপাশি মেরুদণ্ডের হাড়ও শুকিয়ে যায় বা দুর্বল হয়ে যায়। এই জন্য নর্মালি এই ক্রস অস্টিওপোরোসিস বলে এটাকে ইংলিশে, মেডিকেলের ভাষায় অস্টিওপোরোসিস বলে। তো এই অস্টিওপোরোসিসের জন্য কোমরে ব্যথাটা বা হাড়ে ব্যথাটা, নরম হাড়ে ব্যথাটা হয়, এই জন্য একটা নর্মাল কোমরে ব্যথা হয়। এছাড়াও কম বয়স্ক মানুষও যদি তার কাজের অভ্যাস জনিত কারণে বা তার প্রফেশনের জন্য, তার কাজকর্মের জন্য
উনি যদি সামনের দিকে ঝুঁকে বেশি কাজ করতে থাকেন বা ভারী ওজন তোলার কাজ করতে থাকেন, যেমন ডেইলি ওয়ার্কাররা ভারী সামনের দিকে ঝুঁকে ভারী ওজন তুলছেন বা সামনের দিকে ঝুঁকে বেশিক্ষণ কাজ করছেন, তো তাদের কোমরে ব্যথা হতে পারে যে কোনো বয়সে। আর যেটা বললাম যে হাড় নরম হয়ে যাওয়ার জন্য মাঝ বয়স এবং বয়স্ক মানুষের এইটা কমনলি কোমরে ব্যথাটা হয়। আনুমানিক 70 থেকে 80% মানুষেরই এই সেম ব্যথা হতে পারে। তো এই ব্যথা হলো আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটাও একটা কমন ব্যথা যেটা প্রায় সব মানুষেরই হবে যদি ওনারা ওই বয়সটা পান অথবা যদি উনি ভারী কাজ করে থাকেন। তো এটার জন্য অনেক সময় যেটা হয় কি যে রোগীরা আতঙ্কিত হয়ে আমাদের কাছে এসে বলেন যে আমার হাড় শুকিয়ে গেছে, আমার হাড় ফাঁক হয়ে গেছে, মেরুদণ্ডের হাড় ফাঁক হয়ে গেছে, আমার হাড় বেড়ে গেছে। এই ধরনের ভয়ানক কথাবার্তা ভাবার কোনো দরকার নাই। এটা একটা সাধারণ ব্যথা যেটা প্রায় সব, আমি আবার বলছি, প্রায় সব বয়স্ক মানুষের হবে, বিশেষ করে যারা ভারী ওজন তোলেন এবং ভারী কাজ করেন এবং বয়স্ক মানুষ এবং মাসিক বন্ধ হওয়ার পরবর্তী মা বোনেরা। এখন কি করতে হবে এই ব্যথাটা যাতে কম হয় তার জন্য? এক তো হচ্ছে যে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে, যেমন সামনের দিকে ঝুঁকে নুয়ে কাজ করলে ব্যথাটা বেশি হয়, অতএব সামনের দিকে ঝুঁকি দিয়ে কোনো কাজ করা যাবে না, সামনে ঝুঁকে বা নুয়ে কোনো জিনিস তোলা যাবে না বা কোনো কাজ করা যাবে না, পিঠ বাঁকা করে মাটিতে বসা যাবে না। তো সামনে ঝুঁকে পিঠ বাঁকা করে কখন বসতে হয়? যখন আমরা আমাদের বাংলাদেশে যেটা গ্রামে গঞ্জে কমন যে লো প্যান, টয়লেটে লো প্যান যেটা আমরা ব্যবহার করি সেটাতে বসা যাবে না, সেটা ব্যবহার করা যাবে না। হাই কমোড যেটাকে ইংলিশ কমোড বলা হয়ে থাকে বা ঢাকার বাসা বাড়িতে প্রত্যেক বাসায় এটা আছে, হাই কমোড বা ইংলিশ কমোড, এইটাই এই কমোডে সোজা হয়ে বসে টয়লেট সারতে হবে। কখনোই মাটিতে বসা যাবে না, লো কমোটে বসা যাবে না, লো প্যানে বসা যাবে না এবং সামনের দিকে ঝুঁকে নিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে কি মেরুদণ্ডকে যতটুকু বেশি পারা যায় সোজা রাখতে হবে। এছাড়াও হাঁটুর ব্যথার জন্য যেমন বলেছিলাম সেরকম কোমরেও গরম সেক দিতে হবে, অন্তত দিনে 3 বেলা, প্রয়োজন মতে 4 বেলাও দেওয়া যেতে পারে। এছাড়া যেটা বলেছিলাম হাঁটুর ব্যথার জন্য যে রোদে যেতে হবে, সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে অন্তত 20 মিনিট গায়ে রোদ লাগাতে হবে, প্রাকৃতিক রোদটা। এটার জন্য বারান্দা অথবা ছাদের রোদই যথেষ্ট, আমি বাইরে যেতে বলছি না করোনাকালীন সময়। আর যেটা করতে হবে কি যে বসার অভ্যাস পরিবর্তন করতে হবে, যেমন আমি বললাম মাটিতে বসা যাবে না, ডাইনিং চেয়ারে বসতে হবে, ডাইনিং চেয়ারে বসে খাবার গ্রহণ করতে হবে, বিছানায় পিঠ বাঁকা করে দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না, পিঠটাকে সোজা করে চেয়ারে বসতে হবে, হেলান দিয়ে বিছানার এক পাশে কোনো কিছু সাপোর্ট দিয়ে বসতে হবে এবং একদিকে যে কোনো একদিক ডান দিক বা বাম দিকে কাত হয়ে শুতে পারলে ভালো। এছাড়া তো গরম সেকের কথা বললাম এবং ভারী ওজন তোলা পরিহার করতে হবে। এছাড়াও সিঁড়ি বা উঁচু নিচু পথ যত পরিহার করা যায়, সমতল জায়গায় হাঁটা যাবে, সমতল জায়গায় অনেকক্ষণ হাঁটা যাবে কিন্তু সিঁড়ি পরিহার করতে হবে। ঢাকার বাড়িগুলোতে লিফট ব্যবহার করলে ভালো হয়, গ্রামেগঞ্জে বাড়িতে যেখানে লিফট নাই সমতল জায়গায় চলাচল করলে বেশি ভালো হবে। আমি প্রায় সবকিছু বললাম। এছাড়াও যেটা বলেছি যে ডায়েটারি হ্যাবিট, যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করতে হবে যেটা সূর্যের আলো থেকে আসে। এছাড়া ডিম খেতে হবে, ফলগুলো খেতে হবে এবং প্রোটিন খেতে হবে যেটা আমরা বয়স্করা কম খাই বাংলাদেশে। আর ক্যালসিয়াম খেতে হবে, দিনে 2 বেলা বা 1 বেলা অন্তত ক্যালসিয়াম খেতে হবে। আচ্ছা, আর অনেক কিছু বললাম, এছাড়া আর কিছু জানা আছে আপনার কোমর ব্যথা সম্পর্কে? স্যার কোমর ব্যথা সম্পর্কে আপনি যথেষ্ট বলেছেন। আমরা আরো একটি ব্যথা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে গোড়ালি ব্যথা বা হিল পেইন, এর কারণ এবং এর থেকে পরিত্রাণের উপায় এবং কি কি মেনটেন করা উচিত সে সম্পর্কে যদি বলতেন।
ও, আপনি ঠিকই বলেছেন, আপনি খুব সুন্দর বলছেন যে হিল পেইন বা গোড়ালিতে ব্যথা এটাও একটা কমন প্রবলেম আমাদের বাংলাদেশের সোসাইটির জন্য। এটা হয় কি যে আমরা যারা বেশিরভাগ সময় দাঁড়িয়ে থেকে কাজ করি বা বেশিরভাগ সময় হেঁটে কাজ করি, বেশিক্ষণ হাঁটি, দীর্ঘ পথ হাঁটি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, এই সময়টায় আমরা যদি খালি পায়ে দাঁড়িয়ে থাকি, যেমন বাসায় আমরা ইউজুয়ালি খালি পায়ে দাঁড়াই এবং অফিসে যখন কাজ করি বা কর্মক্ষেত্রে যখন কাজ করি তখনও আমরা দেখা যায় অনেক সময় যে আমাদের জুতা বা স্যান্ডেল যেটা ব্যবহার করি তার সোলটা শক্ত থাকে। এই শক্ত সোলের উপর অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা যারা কাজ করি, এটা সাধারণত হয় কর্মী মানুষদের ক্ষেত্রে, যারা বাসা বাড়িতে বেশিক্ষণ কাজ করেন, আমাদের গৃহিণীরা অথবা আমাদের যারা অফিসে কাজ করেন, বাইরে যান, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা দীর্ঘ পথ হাঁটতে হয় বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, যেমন শোরুমে বা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কি হয় যে গোড়ালিতে একটা প্রদাহ হয়, এটা হচ্ছে যে ইনফ্লামেশন বলে, এই রোগটাকে বলে প্লান্টার ফাসাইটিস। এটা হয় কি যে আমরা যে হাড়ের উপর, গোড়ালির যে হাড়ের উপর দাঁড়াই, ওই হাড়কে আমরা মেডিকেলের ভাষায় ক্যালকিনিয়াম বলি। এই হাড় এবং আমাদের ফ্লোরের মাঝখানে যে মাংসপেশিটা থাকে এটাকে আমরা বলি প্লান্টার ফাসা। এই ফাসার মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে করতে বারবারে চাপ পড়তে পড়তে একটা প্রদাহ হয়, সেটাকে বলে প্লান্টার ফাসাইটিস। এটার জন্য এই ব্যথাটা হয়। এই রোগীরা কমনলি কমপ্লেন করে, কমনলি তাদের বেশি ব্যথাটা হয় সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম পা পাতলে প্রচন্ড ব্যথা হয়। রোগীরা এই কথাটা প্রায় 100% রোগী এই কথাটা বলে, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম পা পাততে পারি না, প্রচন্ড ব্যথা হয়, কিছুক্ষণ হাঁটলে আস্তে আস্তে ব্যথাটা কমে। এই ব্যথাটা প্রদাহজনিত কারণে ব্যথা হয়। ব্যথাটা হলো কেন? যে বেশিক্ষণ শক্ত সারফেসের উপর, শক্ত ফ্লোর বা শক্ত জুতা পরে হাঁটার জন্য বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য। তাহলে এই ব্যথাটা যাবে কেমন করে? যাবে এই কাজটা না করলেই যাবে। যেমন বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করা যাবে না বা বেশিক্ষণ হাঁটা যাবে না, বিশেষ করে কখনোই খালি পায়ে দাঁড়িয়ে থাকা যাবে না বা খালি পায়ে হাঁটা যাবে না। বাসাতেও আমরা সবসময় নরম, এই ব্যথা যাদের আছে তারা সবসময় নরম স্যান্ডেল পরবো বা নরম সোলওয়ালা শু পরবো, যে আমার পাটা গোড়ালিটা যাতে পড়ে একটা নরম সারফেসের উপর, নরম স্যান্ডেল বা নরম সোলের উপর। এই নরম সোলের উপর ব্যথা পা দিলে এই ব্যথাটা একটু কম হবে। এছাড়াও অভ্যাস পরিবর্তন করে বেশিক্ষণ হাঁটা বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা কমাতে হবে। আর একটা পায়ে, যেমন বললাম আমি, কোমর বা হাঁটুর ব্যথার জন্য একটু গরম শেকের ব্যবস্থা করতে হবে। পায়ে গোড়ালিতে কেমন করে গরম শেক দেওয়া যাবে? একটা পাত্রে কুসুম কুসুম গরম পানি নিয়ে পাটা চুবিয়ে রাখতে হবে, তাহলে পায়ে গরম সেক দেওয়া যাবে। দৈনিক যদি আমরা অন্তত 3 বেলা পায়ে গরম সেক দিতে পারি, প্রত্যেক বেলা 10 থেকে 15 মিনিট, তাহলে এই ব্যথাটা আস্তে আস্তে কমবে। এবং আমরা যদি আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি, যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশিক্ষণ হাঁটা, এবং যতক্ষণ আমি হাঁটবো বা দাঁড়িয়ে থাকবো আমি নরম স্যান্ডেল বা নরম সোলের শু ব্যবহার করব। তো যারা শু ব্যবহার করেন তারা আপনার শুর দোকানগুলোতে যেটা নরম ধন্যবাদ স্যার। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনার উত্তরের জন্য। স্যার আমরা আরো একটা জিনিস সম্পর্কে আপনার কাছে জানতে চাবো, যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি ফ্রোজেন শোল্ডার। সেটা সম্পর্কে যদি আমাদের শ্রোতাদেরকে একটু সহজ করে যদি বলতেন। জি, আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের সব থেকে কমন অর্থোপেডিক প্রবলেম, হাড়
গিরাজনিত অস্থিমজ্জাজনিত এবং আমাদের জয়েন্টের সবচেয়ে কমন প্রবলেম গুলোই আপনি জানতে চাচ্ছেন। তো আমাদের আরেকটি কমন প্রবলেম যেটা আমাদের সাধারণ জনগণ স্পেশালি যাদের বয়স মাঝ বয়সে উপনীত হয়েছে এবং বয়স হয়েছে যাদের আমি আগেই বলেছি যে হাড় নরম হয়ে গেছে ধীরে ধীরে, তাদের এই ফ্রোজেন শোল্ডার খুব কমনলি হয়। এটা হচ্ছে যে আমাদের যে শোল্ডার জয়েন্ট, যে কাঁধ থেকে যে হাতের যে জাংশন, এই জয়েন্টটাকে আমরা বলি শোল্ডার জয়েন্ট বা কাঁধের জয়েন্ট। এই জয়েন্টে কমনলি একটা ব্যথা হয়, সেটাকে বলে ফ্রোজেন শোল্ডার। এখানে যেটা হয় কি যে প্রথমে এই জয়েন্টের মধ্যে একটা যে কোনো সামান্য ছোটখাটো আঘাতে একটা ব্যথা তৈরি হয়, অথবা হাড় বেশি নরম হয়ে গেলে নর্মালি ব্যথাটা আসতে পারে। তো প্রথমে একটা ব্যথার জন্য আমরা যেটা করি যে এই হাতকে নাড়াচাড়া করি না, জয়েন্টটাকে নাড়াচাড়া করি না। তো একটা জয়েন্ট যেটা সারাক্ষণ নাড়াচাড়া করতে মুভ করতে অভ্যস্ত, সেটা যখন আমরা নড়াচড়া করা বন্ধ করে দিই তখন এই জয়েন্টটা ধীরে ধীরে জমে যায় বা সহজভাবে জ্যাম হয়ে যায়। তো একটা জয়েন্ট যখন জ্যাম হয়ে যায়, জয়েন্ট অনেকটা কবজার মতো, একটা কপিকলের মতো। তো একটা কবজা বা কপিকল যখন আমরা অনেকদিন নাড়াচাড়া করি না, তখন ওই কবজা বা কপিকলটা জ্যাম হয়ে যায় বা জং ধরে যেতে পারে, জ্যাম হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। তো সেই জিনিসটাই আমাদের এই শোল্ডার জয়েন্টে, এই কাঁধ থেকে বাহুতে যে জয়েন্ট শোল্ডার জয়েন্ট, সেই জয়েন্ট এটা হয়। এইটাকে যখন এটা নাড়াচাড়া করতে প্রবলেম হয়, ব্যথা হয়, তখনই আমরা এটাকে বলি ফ্রোজেন শোল্ডার। তার মানে জয়েন্টটা ফ্রোজেন হয়ে যাচ্ছে। এটা একটা হচ্ছে যে অস্টিওপোরোটিক মানুষের হয়, যাদের অস্টিওপোরোটিক মানে যাদের হাড় নরম হয়ে গেছে তাদের হয়। এবং আরেকটা যদি কারো সাথে ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস থাকলে ফ্রোজেন শোল্ডারটা বেশি হতে পারে। তো এই ফ্রোজেন শোল্ডার যাদের হয় তাদের আমার পরামর্শ হচ্ছে যে এই জয়েন্টের আমরা একটা আমরা সহজভাবে যদি চিন্তা করি, যাতে আমাদের সাধারণ শ্রোতারা যেটা বুঝতে পারবেন সহজে, সেটা হচ্ছে যে একটা কবজা যখন জমে যায় তখন আমরা ওই কবজাটাকে সচল করতে হলে কি করতে হয়, ওই কবজাটাকে বেশি বেশি নাড়তে হয়, ওই জয়েন্ট মানে ওই কপিকলকে বেশি বেশি ঘোরাতে হয়, বেশি বেশি মুভ করতে হয়, তাহলে ওটা জয়েন্টটা জামটা ধীরে ধীরে ছেড়ে যায়। সিমিলারলি একই রকম ভাবে আমাদের শোল্ডার জয়েন্ট যেটা ফ্রোজেন হয়ে গেছে, যেটা নাড়তে ব্যথা হচ্ছে, সেটাকে বেশি বেশি এক্সারসাইজ করতে হবে, নাড়াতে হবে। হাতকে বড় বড় করে গোল গোল করে ঘুরিয়ে, মাথার উপরে ঘুরিয়ে এটাকে নাড়াতে হবে। ব্যথা হবে প্রথম, কিন্তু এটাকে আমরা যদি ব্যথা সহ্য করে নাড়াতে পারি তাহলে এই জয়েন্টটা ফ্রোজেন, যেটা ফ্রোজেন শোল্ডার, এটা আস্তে আস্তে ছেড়ে দিবে। প্রথম প্রথম ব্যথা হলেও আস্তে আস্তে ছেড়ে দিবে। ফ্রোজেন শোল্ডারের ব্যায়াম কেমন করে করতে হয় এই সম্পর্কিত বিস্তারিত যদি আমরা একটি নেটে সার্চ দেই, ফ্রোজেন শোল্ডারের করণীয় বা এক্সারসাইজ ফর ফ্রোজেন শোল্ডার, তাহলেই সবকিছু বের হয়ে আসবে। এছাড়াও আমাদের শ্রোতাদের আমি অনুরোধ করব, আপনার পার্শ্ববর্তী কোনো অর্থোপেডিক ডক্টরকে যদি আপনি যে এই পরামর্শ চান, উনি এই ব্যায়ামটা দেখিয়ে দিবেন, বা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে গেলেও চলবে। এই ব্যায়ামটা সম্পর্কে জেনে নিয়ে এই ব্যায়ামটা দিনে বাসায়, দৈনিক বাসায় 3 বার প্র্যাকটিস করলে এবং এই ব্যায়ামটা করার পরেই, প্রত্যেকবার ব্যায়ামটা করার পর হাঁটুতে এবং কোমরে এবং গোড়ালির ব্যথার জন্য যেমন বলেছিলাম যে একটু গরম সেক দেওয়ার ব্যবস্থা, এই গরম সেকটা দিতে পারলেই এই ব্যথাটা ছেড়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। এর সাথে সাথে আমরা আমাদের যে কমন যে ক্যালসিয়াম, যেটা আমি আগেও বলেছি, ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া যেতে পারে দিনে দৈনিক 2 বেলা, এবং এর সাথে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। এছাড়াও প্রত্যেক দিন সূর্যের আলোতে, সকাল থেকে দুপুরের অন্তত 20 মিনিট সূর্যের আলোতে প্রাকৃতিক ভাবে ভিটামিন ডিটা আহরণ করতে পারলে সব থেকে ভালো হবে। আচ্ছা, এছাড়াও আমি তো অনেকক্ষণ ধরে অনেক ব্যথার কথা বলছি। এই ব্যথাগুলো থাকলে ডাক্তারের পরামর্শ মতো আপনারা ব্যথার ওষুধ খেতে পারেন। সত্যি বলছি, ব্যথার ওষুধ খেতে পারেন, কিন্তু নিজে নিজে ব্যথার ওষুধ না খেয়ে প্রথমে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে ব্যথাটাকে কমানোর চেষ্টা করতে পারা যায়। এর সাথে ক্যালসিয়াম খেতে হবে।
এবং আমি যে নিয়মগুলো বললাম প্রত্যেক ব্যথার জন্য সেই নিয়মটা পালন করতে হবে, এবং তার সাথে হালকা কুসুম গরম সেক, যাতে করে চামড়াটা পুড়ে না যায়। এত গরম দেওয়া যাবে না, হালকা কুসুম, বারবার বলছি হালকা কুসুম গরম সেক, এবং এই নির্দিষ্ট এক্সারসাইজ যেটা আমি বললাম, নির্দিষ্ট নিয়ম, এটা পালন করে চললেই ব্যথাটা অনেকাংশেই কমে যাবে, ব্যথার ওষুধ ছাড়াও। তারপরেও যদি ব্যথাটা না কমে তাহলে ডাক্তারের পরামর্শ মতো ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে। বাজারে অনেক রকম ব্যথার ওষুধ খাওয়া যায়, কিন্তু আমাদের ব্যথার ওষুধ পাওয়া যায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের কোন রোগীর যদি গ্যাস্ট্রিকের পেটে আলসারের সমস্যা থাকে অথবা কিডনি জনিত কারণে কোনো প্রবলেম থাকে, তাহলে ব্যথার ওষুধ একটু কম খাওয়াই ভালো। এই জন্যই আমি বলছি যে কোন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যথার ওষুধ খাওয়াটা ভালো যদি ব্যথা না কমে। তার আগে আমি তো এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করলাম যে কিভাবে এই ব্যথাগুলো কমিয়ে রাখা যায়। অনেকটাই বললাম, আরো কিছু জানার আছে ব্যাপারে? ধন্যবাদ স্যার, আপনি অনেক সহজ করে এবং অনেক সুন্দর করে বলেছেন। আশা করি আমাদের শ্রোতারা আপনার প্রশ্নের উত্তর থেকে অনেক উপকৃত হবে। বর্তমানে আমরা শ্রোতাদের কিছু প্রশ্ন নিব আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে। আমাদের কাছে মাহবুব জানতে চেয়েছেন তার মার বয়স 52 বছর, তিনি নন ডায়াবেটিক এবং তার হাইপার টেনশন আছে। তার সমস্যা হচ্ছে তার মাঝে মাঝে পায়ের গোড়ালির পিছনে ব্যথা হয় এবং মূল সমস্যা যেটা যে তার বাম হাতের আঙ্গুলে সমস্যা, আঙ্গুল অবশ হয়ে আসে এবং তখন কোনো কাজ করতে পারে না। তিনি বেশ কিছু মেডিসিনের কথাও বলেছেন যে ক্যাপসুল লিরিক, ট্যাবলেট সলিভো এবং ট্যাবলেট নিউরোবি খাচ্ছেন। বর্তমানে তার করোনা কি, কারণ করোনাকালীন এই সময়ে তিনি হাসপাতালে যেতে পারছেন না। জি জি, করোনাকালীন সময়ে একজন 52 বছর বয়স্ক মায়ের অবশ্যই বাসার বাইরে কম যাওয়াই ভালো। আচ্ছা, তো আমি যেটা বলেছিলাম যে ওনার সিমটম গুলো মিলে যাচ্ছে আমাদের কমন প্রবলেমের সাথে। তো যেটা হয়েছে ওনার বয়স 52, তার মানে উনি এখন পোস্ট মেনোপজাল বা মাসিক বন্ধ হওয়ার পরবর্তী পর্যায়ে আছেন। তাহলে যেটা হবে কি, যে জেনারেলি ওনার শরীরের ক্যালসিয়াম ঘনত্ব কমে যাবে, ক্যালসিয়ামের ঘনত্ব কমে যাবে রক্তে, এবং হাড় নরম হয়ে যেতে থাকবে। এছাড়াও উনি আর একটা কথা বলেছেন, গোড়ালির পেছনে ব্যথা। এই ব্যথাটা একটা বিশেষ নাম আছে, এটাকে বলে রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস। সম্ভবত উনি যদি কোনো ডাক্তারের কাছে যেয়ে থাকেন তাহলে উনি হয়তো এই ব্যাপারে জানতে পারবেন। গোড়ালি যদি ঠিক পেছনে যে ব্যথাটা হয়, এই ব্যথার নাম রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস। এটা হচ্ছে যে ওই জায়গায় একটা প্রদাহ হয়, এটাও কমনলি মানুষের হয়। আর গোড়ালির নিচে আমরা যার উপর ভর দিয়ে দাঁড়াই, ওখানে যে ব্যথাটা হয় ওটাকে বলে প্ল্যান্টার ফাসাইটিস। দুটো ব্যথাই আমাদের যে কারো হতে পারে, স্পেশালি একটু বয়স্ক মানুষদের কমনলি হয়। তো আমি যেটা বলবো ওনাকে, যে কমন ব্যথার জন্য আমি যেটা বললাম যে কিছু হ্যাবিট, যেমন গরম সেক দেয়া। উনি পায়ে কেমন করে গরম সেক দিবেন, উনি একটা পাত্রে কুসুম কুসুম গরম পানি নিয়ে পাটা চুবিয়ে রাখবেন, এক পা, অথবা ব্যথা হলে 2 পায়ে ব্যথা হলে 2 পা। দৈনিক 3 বেলা অন্তত, প্রয়োজনে 4 বেলা দেওয়া যেতে পারে। প্রত্যেক বেলা 15 মিনিট অন্তত কুসুম কুসুম গরম পানিতে পা চুবিয়ে রেখে গরম সেক দিবেন। এছাড়া উনি নরম স্যান্ডেল ব্যবহার করবেন, কখনো খালি পায়ে হাঁটবেন না। এছাড়া উনি হাতের যে ব্যথা, তার জন্য উনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো তো খাবেনই, এছাড়াও যে হাতটা যে অবশ হয়ে আছে, এই হাত যে অবশ হয়ে আছে এটা বিভিন্ন কারণে হতে পারে। বয়স্ক মানুষের হাতে যেটা হচ্ছে যে নার্ভে কিছু চাপ পড়ে, নার্ভ হচ্ছে যে আমাদের স্নায়ুতন্ত্র, নার্ভ, সেই নার্ভে চাপ পড়তে পারে, তার জন্য হাত অবশ হয়ে আসতে পারে। তো এটা পরামর্শ দিব আমি আপাতত, আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, যেমন আপনি খাচ্ছেন লিরিক, আপনি খাচ্ছেন ক্যালসিয়াম জনিত ওষুধ, এগুলো আপনি খেয়ে যাবেন, কোনো ওষুধ বাদ দেওয়া লাগবে না। আপনি যে ওষুধ খাচ্ছেন সঠিক ওষুধ খাচ্ছেন, তার মধ্যে স্পেশালি আপনি যে লিরিক খাচ্ছেন এটা দিনে 2 বেলা করে চলতে থাকবে। কতদিন চলতে থাকবে? ধরেন যে আপনি আনুমানিক আরো 3 মাস 4 মাস আপনি খেতে পারবেন লিরিক কন্টিনিউয়াস, আরো আজ থেকে আরো কন্টিনিউ করতে থাকেন, বা আরো বেশি খেতে পারেন। এটা তেমন কোনো সাইড ইফেক্ট নাই।
এছাড়া আপনার যেটা আছে যে ক্যালসিয়াম, আপনি বাজারে অনেক রকম ক্যালসিয়াম পাওয়া যায়। এখন বাজারে ক্যালসিয়াম ডি সাথে থাকে, ভিটামিন ডি সহ ক্যালসিয়াম। ভিটামিন ডি সহ ক্যালসিয়াম এটা বাংলাদেশে কমনলি 500 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়। এই 500 মিলিগ্রামের ট্যাবলেটটা অন্তত এই 52 বছর বয়স্ক মহিলা দিনে 2 বেলা খেতে পারলে ভালো। যদি এটা উনি সহ্য করতে পারেন তাহলে দিনে 2 বেলা খেয়ে যাবেন। কতদিন? আনুমানিক আগামী 6 মাস থেকে 1 বছর। আর এর সাথে গরম সেকটা দিতে হবে। আর তারপর হাতের স্নায়ু যে অবশ্যই যাওয়ার যে সমস্যাটা, ওটা যদি না যায় তাহলে কিছু পরীক্ষা করার জন্য ওনাকে পরবর্তীতে স্থানীয় কোনো অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেমন উনি ইউরিক অ্যাসিড লেভেল, যে পায়ের গোড়ালির পেছনে ব্যথা, ইউরিক অ্যাসিড লেভেল একটু চেক করতে পারেন। ইউরিক অ্যাসিড লেভেলটা যদি ওনার একটু বেশি থাকে, বা উনি অতীতে করেছেন কিনা আমি জানি না, যদি ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে তাহলে উনি হাই প্রোটিন রিলেটেড ডায়েট একটু কম খাবেন। হাই প্রোটিন যদি এটা বেশি থাকে, আর যদি বেশি না থাকে, নর্মাল লেভেলের থেকে বেশি না থাকে, তাহলে ডায়েট রেস্ট্রিকশন করা লাগবে না, প্রোটিন বন্ধ করা লাগবে না। কিন্তু যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে হাই প্রোটিন, যেমন গরুর মাংস, খাসির মাংস, হচ্ছে কলিজা, মগজ, মুরগির চামড়া, মাছের চামড়া, এই জিনিসগুলো খাওয়া বন্ধ করতে হবে। ডিম, ডাল, এগুলো খাওয়া বন্ধ করতে হবে। আরো কিছু? ধন্যবাদ স্যার। আমাদের কাছে আরো একজন প্রশ্ন করেছেন। আমাদের কাছে মাহমুদ জানতে চেয়েছেন, তার বড় ভাই পা স্লিপ কেটে পড়ে গিয়েছিল এবং হাঁটুর লিগামেন্ট হাফ ছিঁড়ে গিয়েছিল, এবং এই ঘটনাটি ঘটেছে 8 থেকে 9 মাস আগে। কিছু ব্যায়াম দেওয়া হয়েছে তাকে, এবং তাকে ডক্টর রেস্ট নিতে বলেছে, এবং সাথে কিছু মেডিসিনও ছিল। কিন্তু বর্তমানেও তার খুঁড়িয়ে চলার প্রবলেম আছে, এবং মাঝে মাঝে হাঁটুতে মটকা ফোটার মতো আওয়াজ হয়, এবং যখন এটা হয় তখন সে পড়ে যায়, এবং তারপরে কিছুক্ষণ পরে সে ঠিক হয়। বর্তমান সময়ে তার জন্য করণীয় কি? আচ্ছা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম। ওনার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, তার মানেটা হচ্ছে যে নিশ্চয়ই উনি এমআরআই পরীক্ষা করেছেন এবং কোন অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছেন, যিনি এই রিপোর্ট দেখে বলেছেন হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। যদি এমআরআই পরীক্ষা না করে থাকেন তাহলে ওনার এই হাঁটুর একটা এমআরআই পরীক্ষা করতে হবে। ওনার লিগামেন্ট ছিঁড়ে গেলে এটার চিকিৎসা অপারেশন করে এই লিগামেন্টকে ঠিক করে দিতে হবে। যতদিন এই লিগামেন্টকে অপারেশন করে প্রতিস্থাপন করা না যায়, যেমন যে লিগামেন্ট ছিঁড়ে গেছে ওটা তো ড্যামেজ হয়ে গেছে, নতুন করে ওনার লিগামেন্ট তৈরি করে দিতে হবে হাঁটুর ভেতরে। এটা অস্ত্রোপচার করে সম্ভব। এই লিগামেন্টকে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে ওনার এই সমস্যাগুলো ইনশাআল্লাহ চলে যাবে, যেমন মটকা ফুটা এবং হুট করে পড়ে যাওয়া। এই লিগামেন্ট যতদিন ঠিক করা না হবে ততদিন উনি জোরে হাঁটতে গেলে বা দৌড়াতে গেলে অথবা সিঁড়ি দিয়ে নামতে গেলে হাঁটুতে মটকা ফোটার মতো শব্দ হবে, এবং উনি হাঁটুর ব্যালেন্সটা চলে যাবে হাঁটুর, এবং উনি পড়ে যেতে পারেন। তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে, যদি এমআরআই করা না হয়ে থাকে তাহলে এই জয়েন্টে এমআরআই করতে হবে। লিগামেন্ট ছেঁড়া কনফার্ম হলে ওনাকে অস্ত্রোপচার করে এই লিগামেন্টকে ঠিক করতে হবে। এবং এটা আমি বলছি না যে খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে করতে হবে, তবে দ্রুত করাই ভালো, আগামী নিকট ভবিষ্যতে করাটাই ভালো। এই রোগ নিয়ে বেশি দিন এই রোগকে পুষে রাখা ভালো না, তাহলে হাঁটুতে অন্য প্রবলেম তৈরি হয়। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং অনেক তথ্য দেওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের সাথে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে ছিলেন ডক্টর আসিফ আহমেদ কবির, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি, এমবিবিএস এমএস অর্থোপেডিক ফেলোশিপ হ্যান্ড। প্রিয় শ্রোতা, আগামী দিন এই সময় আমরা আবারও আপনাদের মাঝে হাজির হব করোনায় করণীয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।